শোনা যাচ্ছে আশা করছি। Yes, ma'am. রাইট, তাহলে শুরু করি আজকে। সো গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে টি, রাইট? 3 পোর্ট জাংশন, এবং 3 পোর্ট জাংশনের এস প্যারামিটার আমরা দেখছিলাম। আমরা সেখানে ই প্লেন টি দেখেছিলাম। ই প্লেন টিটা আমরা বলেছিলাম বেসিক্যালি সেই টি গুলার কথা। সেই টি গুলা হচ্ছে ই প্লেন টি, যাদের এই সাইড আর্মের অ্যাক্সিসটা কোলিনিয়ার আর্মে যখন ইলেকট্রিক ফিল্ড এন্টার করে তার সাথে প্যারালাল থাকে। দ্যাটস ই প্লেন টি, রাইট? এবং ই প্লেন টি এর জন্য আমরা যখন স্ক্যাটারিং প্যারামিটার বার করেছিলাম, আমাদের স্ক্যাটারিং প্যারামিটারটা কাইন্ড অফ এরকম এসেছিল। আমরা বলেছিলাম যে এই এই ই প্লেন টি গুলার মধ্যে আমরা এই S11 S22 এই রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গুলাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, তাই তো? এই রিফ্লেকশন গুলা কোএফিসিয়েন্ট গুলা এক্সিস্ট করবে, বাট এখানে একটা কন্ডিশন ছিল। কি ছিল সেই কন্ডিশনটা? গত ক্লাসে আমরা মনে হয় শেষ করেছিলাম এই পার্টটা। কি ছিল কন্ডিশনটা? ম্যাম ম্যাচড হবে না। ম্যাচড হবে না, রাইট। সো ম্যাচড না হওয়ার সাথে সাথে আমরা এই পার্টটাও কি পড়েছিলাম না? এটা কি আমরা দেখে এসেছিলাম? Yes, ma'am. সো আমাদের বেসিক ব্যাপারটা কি ছিল? আমরা যখন ই প্লেনটির কথা বলছি, সো আমরা যদি এরকম টু ডাইমেনশনাল ভিউটা দেখি, যে লেটস সে আমার এই সাইড আর্ম থেকে যদি ইলেকট্রিক ফিল্ড এন্টার করে, এই ইলেকট্রিক ফিল্ডটা এই দুইটা কোলিনিয়ার আর্মে, সিন্স দিস কোলিনিয়ার আর্ম এই সাইড আর্মের রেসপেক্টে অ্যাবসলিউটলি সিমেট্রিক, দুইটা কোলিনিয়ার আর্মে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সমিট হবে, বাট অফ অপোজিট ফেজ। সো এইদিকে যদি আপওয়ার্ড হয়ে থাকে, এইদিকে হচ্ছে ডাউনওয়ার্ড। সো এই কারণে যদি আমি বলি যে এইটা পোর্ট 3, এইটা পোর্ট 1, এইটা পোর্ট 2, সো আমার পোর্ট 3 থেকে পোর্ট 1 এর জন্য যেই স্ক্যাটারিং প্যারামিটারটা আসে সেটা হচ্ছে S13, তাই তো? আর পোর্ট 2 এর জন্য যেটা আসে সেটা হচ্ছে S23। দে উইল বি ইকুয়াল এন্ড অপোজিট। এবং এই কারণে আমি যেখানেই এখানে S23 ছিল সেটাকে আমি মাইনাস S13 বলতে পারি। আবার আমরা রেসিপ্রোকালও বলেছিলাম সিস্টেমটাকে, সো সেই কারণে আমরা 23 আর 32 কে সেম বলেছিলাম, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে যেহেতু ম্যাম একটা প্রশ্ন। হ্যাঁ বলো। ম্যাম এখানে হচ্ছে ফেজটা অপোজিট কেন? স্ট্রাকচার ওয়াইজ এমন ভাবেই স্ট্রাকচার করে রাখা হয়েছে, এই মেটালিক স্ট্রাকচারটা লেন্থ এমন ভাবেই ডিটারমাইন করা হয়েছে যেন এখান থেকে যেই ওয়েভটা যায় এবং এখান থেকে যেই ওয়েভটা যায় তাদের ফেজ এক্স্যাক্টলি 180 ডিগ্রি অ্যাপার্ট থাকে। ঠিক আছে, এটা স্ট্রাকচারাল, এটা ডিজাইনের জন্য। এনি ই প্লেন টি ইউ ডিজাইন at any frequency, they are designed in such a way. Okay? জি ম্যাম। আচ্ছা, সো নাও এরপরে যেটা আমরা বলছিলাম যে যেহেতু এরা অ্যাবসলিউটলি সিমেট্রিক্যাল, এই S11 আর S22 আমরা বলেছিলাম ইকুয়াল। সো যেহেতু S11 আর S22 আমাদের ইকুয়াল ছিল, সো আমরা এইখানেও S22 এর জায়গায় ডিরেক্টলি S11 ও বসিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আরেকটা যে টিটা আমাদের দেখার কথা ছিল, সেটা হচ্ছে H প্লেন টি। আমরা ই প্লেন টি পড়েছিলাম, আজকে আমরা একটু দেখব H প্লেন টি। সো নাও যদি আমরা H প্লেন টিতে যাই, আমাদের H প্লেন টি গতকাল আমরা ছবি এঁকেছিলাম এবং আমাদের মেইন কথাটা ছিল যে এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন,
এবং সাইড আর্মের অ্যাক্সিসের ডিরেকশন এরা একজন আরেকজনের পারপেন্ডিকুলার হয়ে থাকে, রাইট? এটা ছিল আমাদের এইচ প্লেন টি এর মেইন পয়েন্ট। সো নাও যদি আমরা এখন এইচ প্লেন টি এরও তোমার স্ক্যাটারিং প্যারামিটার বার করতে যাই, মেইন যে ডিফারেন্সটা আসে সেটা হচ্ছে আবারও এই সাইড আর্মের রেসপেক্টে। সো নাও আমরা যদি এখন এইচ প্লেন টিটাকে এভাবে চিন্তা করি, সো এইচ প্লেন টিতে আমরা দেখতে পাচ্ছি যে দেখছে আমার ইলেকট্রিক ফিল্ড যখন আসছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাথে আমার এই সাইড আর্মের অ্যাক্সিসটা নরমাল হয়ে যাচ্ছে, তাই তো, প্যারালাল আর থাকছে না। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড এইচ প্লেন টি। এবং আমরা যদি এভাবে চিন্তা করি যে এই এইচ প্লেন টি এর এই যে এই ফিল্ড ডিস্ট্রিবিউশনটা, লেটস সে এটা পোর্ট 1, এটা পোর্ট 2 এন্ড দিস ইজ পোর্ট 3। পোর্ট 3 থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা এন্টার করবে সেই ইলেকট্রিক ফিল্ডটা পোর্ট 1 এবং পোর্ট 2 তে যখন যাবে ওরা অ্যাবসলিউটলি ইকুয়াল থাকবে এবং ইন ফেজ থাকবে। This is another key difference between E plane T and H plane T. E plane T তে খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ড দুইটা মানে কোলিনার আর্মের দুই পোর্টে যখন যাচ্ছে তারা একজন আরেকজনের অপোজিট থাকছে, বাট এইচ প্লেন টিটা স্ট্রাকচার ওয়াইজ এমন ভাবে ডিজাইন করা হচ্ছে এবং এটা ইউনিফর্ম ডিজাইন। তুমি যত ফ্রিকোয়েন্সির টি ডিজাইন করো না কেন, এইচ প্লেনের এই ফেজ ডিফারেন্ট ফেজ গুলা এক সেম ফেজ হবে আর ই প্লেনের গুলা একটা আরেকটা অপোজিট হবে। সো সেই কেসে যদি আমরা দেখতে চাই তাহলে আমার এস প্লেনের এস প্যারামিটার যদি আমরা এই পোর্ট গুলার জন্য খালি বের করতে চাই, সো S13 এবং S23 এক্স্যাক্টলি ইকুয়াল থাকবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন ডিফারেন্স বিটুইন ই প্লেন মেইন বলবো না, না দ্য ডিফারেন্স বিটুইন ই প্লেন এন্ড এইচ প্লেন টি। সো যখন আমরা এখানে এস প্যারামিটারের ভ্যালু বসাচ্ছি আমাদেরকে যে জিনিসটা বসাতে হবে সেটা হচ্ছে 1, 3 আর 2, 3 ইকুয়াল। ওকে, এখানে একটা মাইনাস এসেছিল, এইচ প্লেন টিতে এই মাইনাসটাও আসবে না। ক্লিয়ার? আচ্ছা, সো এবার এই ই প্লেন টি এইচ প্লেন টির পরের যেটা আসে সেটা হচ্ছে ম্যাজিক টি। ম্যাজিক টি হচ্ছে কম্বিনেশন, বোথ ই প্লেন এন্ড এইচ প্লেনকে কম্বাইন করে যেটা বানানো হচ্ছে। সো আমরা ওটা স্কিপ করে যাচ্ছি। আমাদের সিলেবাসে যেটা আছে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্টস, আমরা মোটামুটি এই এইচ প্লেন টি পর্যন্তই রাখছি। এবার আমরা অ্যাকচুয়ালি চলে যাচ্ছি আমাদের মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে। আমরা যখন বলি যে আমাদের মিডিয়াটা কি হবে, ট্রান্সমিশন মিডিয়ামটা কি হবে। সো ট্রান্সমিশন মিডিয়ামের জন্য যদি আমাকে যেতে হয় সেই কেসে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখন যে ট্রান্সমিশন মিডিয়ামটা পড়বো সেটা হচ্ছে ওয়েভ গাইড। ওয়েভ গাইডটা কি আমি মনে হয় প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, লুকস এক্স্যাক্টলি লাইক দ্য কভার অফ আ ম্যাচ বক্স। সো ম্যাচ বক্সের যে আউটার কভারটা আছে, তুমি যদি ম্যাচ বক্সটা বার করে দাও, যে আউটার যে কভারটা আছে সেটাই হচ্ছে একটা ওয়েভ গাইড। ওয়েভ গাইডটা বিভিন্ন কিছু দিয়ে বানানো হতে পারে, মেটাল দিয়ে বানানো যেতে পারে, ডাইইলেকট্রিক দিয়ে বানানো যেতে পারে। আমরা হাই ফ্রিকোয়েন্সিতে যে অপটিক্যাল ফাইবারের কথা বলি, অপটিক্যাল ফাইবারও বেসিক্যালি একটা ডাইইলেকট্রিক ওয়েভ গাইড। ওকে, সো আমরা যখন এরকম একটা মেটালিক ওয়েভ গাইড বা ডাইইলেকট্রিক ওয়েভ গাইড যেটাই বলি না কেন, এই ওয়েভ গাইডের মধ্যে দিয়ে সিগন্যাল কিভাবে ট্রান্সমিট হচ্ছে এই জিনিসটা যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, বেসিক্যালি হোয়াট উই ডু, উই ট্রাই টু সলভ ম্যাক্সওয়েল ইকুয়েশনস। যেই ম্যাক্সওয়েল ইকুয়েশনস তোমরা এখন আশা করি তোমাদের সবার মনে আছে, তোমরা সবাই জানো।
সো নাও আমরা যদি এখন একটা মেটালিক ওয়েভগাইডের কথা চিন্তা করি, যেই মেটালিক ওয়েভগাইডটা লেটস সে সো আমরা যদি এখন একটা মেটালিক ওয়েভগাইডের কথা চিন্তা করি, যে এই মেটালিক ওয়েভগাইডটা দুইটা সাইডে কভার্ড, আর আমরা দেখতেই পাচ্ছি ছবিতে যে একটা সাইড এসে মোটামুটি ওপেন। ওকে, সো ধরো আমি চিন্তা করে নিলাম এই সাইডটাতে সে ইনফাইনাইটলি ওপেন, সো ওয়েভ ইজ প্রপাগেটিং ফ্রম দিস ডিরেকশন। এবং ধরো আমি বলে দিচ্ছি যে এই সাইডটা হচ্ছে জেড অ্যাক্সিস, এইটা যেটা আমার এখান দিয়ে যাচ্ছে এটা এক্স, এবং যেটা উপরের দিকে যাচ্ছে সেটা ওয়াই। ওকে, সো না আমার যদি আমি এরকম কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, যেহেতু আমার এই জেড অ্যাক্সিস বরাবর সে ইনফাইনাইটলি লং, সো এটা নিয়ে আমার চিন্তা নাই। বাট আমি দেখতে পাচ্ছি এই উপরে এবং এই দুই পাশে এখানেও আমার একটা বাউন্ডারি আছে, আবার আমি যদি চিন্তা করি এই দিকেও কিন্তু আমার একটা বাউন্ডারি আছে। সো এই দুই পাশে আমার মেটালটা, আমি এখানে ডটেড লাইনটাকেও আমি এরকম সলিড লাইন দিয়ে লিখছি জাস্ট বোঝানোর জন্য যে এই দুইটা পাশ আমার বাউন্ডেড। ওকে, এবং এই পাশটা আর ওই দিকের পাশ, এই পাশটাও যেটা দেখছি এই পাশটা আমার খোলা। আবার উপরে নিচেও কিন্তু আমার ধরো আমি যদি বলি আমার এই উপরটা এবং এই নিচটাও যেটা আছে এই নিচটাও আমার বাউন্ডেড। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে আমার একটা ডাইমেনশন জানা দরকার। লেটস সে আমার হাইটটা যদি আমি চিন্তা করি ওয়াই বরাবর, এটা 0 থেকে বি পর্যন্ত যাচ্ছে, আর আমি যদি ওই লেন্থটা চিন্তা করি এক্স বরাবর যেটা আছে সেটা 0 থেকে এ পর্যন্ত যাচ্ছে। এই উপরে লিখলাম এইটুকু হচ্ছে, এই লেন্থটা হচ্ছে আমার 0 টু এ, দ্যাট ইজ এ, আর এই হাইটটা হচ্ছে আমার বি। ওকে, সো আমাদেরকে এখন কি টার্গেট, এই ওয়েভগাইডের মধ্যে দিয়ে যখন সিগন্যাল ট্রান্সমিশন হয় আমাদেরকে জানতে হবে ট্রান্সমিশনের মোড কিরকম হতে পারে, কি মোডে ট্রান্সমিশন হয়ে থাকে। আমাদেরকে জানতে হবে এর ফিল্ড কনফিগারেশন কিরকম, আরো বেশ কিছু প্যারামিটার জানতে হবে, যে কত ওয়েভলেন্থ অ্যাকচুয়ালি আমার এই সার্টেন ওয়েভগাইডটা এনশিওর করে থাকবে, কত ওয়েভলেন্থের সিগন্যাল ট্রান্সমিট করতে দেবে, সেই ওয়েভলেন্থের সিগন্যালের ফেজ ভেলোসিটি কিরকম হবে। এবং আমি যখন বলছি যে এই ওয়েভলেন্থ কিরকম হবে তার মানেটা কি, স্ট্রাকচার অনুযায়ী ধরো আমি যদি মানে 2.4 গিগাহার্টজের জন্য আমি যেই ওয়েভগাইড ইউজ করব, ডেফিনেটলি যখন আমি 24 গিগাহার্টজের জন্য ক্যালকুলেশন করব আমি সেই একই ডাইমেনশনের ওয়েভগাইড ইউজ করব না। তার মানে ওয়েভগাইডের ডাইমেনশনের সাথে আমার বেশ কিছু ফ্যাক্টর ইনভলভড থাকবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া শুধু ওয়েভগাইডের ডাইমেনশন না, মিডিয়ামের প্রপার্টির উপরেও কিন্তু আমার বেশ কিছু ফ্যাক্টর চেঞ্জ হতে পারে। ওকে, নাও আমরা যদি এখন ডিরাইভ করা শুরু করতে চাই, আমরা যদি চিন্তা করি, এক সেকেন্ড দাঁড়াও। সরি, সো আমি যখন ওয়েভগাইড ডাইমেনশনের কথা বলছি, যে ওয়েভগাইড ডাইমেনশনের উপরেও আমার বা মিডিয়ামের প্রপার্টির উপরেও আমার সিগন্যালটা ভ্যারি করছে। সো কিভাবে করছে, এখানে এবার আমাদেরকে ডাইমেনশন ওয়াইজ আমাদের এখানে ইকুয়েশন ডিরাইভেশনে চলে আসতে হবে। সো ইকুয়েশন ডিরাইভেশনে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে এই যে আমি এ এবং বি বললাম, আমার এই কেসে এ ইজ greater than b, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। A is the bigger dimension
B is the smaller dimension. So now if I move on, আমি যদি field equation create করা শুরু করি, let's say আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন তোমরা একটু লিখো, বিকজ বিভিন্ন কম্পোনেন্ট আমি তোমাদেরকে লিখতে দিব। কার্ল অফ E ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি, তাই তো? তার মানে E এর পজিশনের সাপেক্ষে চেঞ্জটা ম্যাগনেটিক ফিল্ডের টাইম ডিরাইভেটিভের সমান। এখানে মাইনাস জানি কেন আসছিল, তোমরাই তো বলছিলে আমাকে লেন্সের লর জন্য ম্যাম। লেন্সের লয়ের জন্য। মানে কি ল মুখস্থ করে আমার লাভ আছে? মেইন কারণটা কি? মানে সোর্স, মানে যে কারণে সৃষ্টি হয় ওটাই বাধা দেয়, মানে ম্যাগনেটিক ওকেই ফিল্ড বাধা দেওয়ার চেষ্টা করে, রাইট? আচ্ছা, সো না আমি যদি এখন এটা কম্পোনেন্ট নেওয়ার চেষ্টা করি, সো কার্ল যেহেতু আছে ভেক্টর গুণ, সো আমি ওই ভেক্টর গুণের মতন করে যদি আমি কম্পোনেন্ট লিখতে চেষ্টা করি, আচ্ছা বি আর এই ইকুয়েশনে যাওয়ার আগে একটু কথা বলে নেই, বি আর এইচ কি জিনিস, কোনটা কি জিনিস, কোন জিনিসটা কি বলো দেখি? ম্যাম বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি দিয়ে কি লাভ? এটার মেইন প্রপার্টিটা কি? ম্যাম বি হলো আসলে সারফেস ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আচ্ছা, আর এইচ হলো এটা ম্যাগনেটিক ফিল্ড। এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। আচ্ছা, সো এটা হলো আমার নামের পার্থক্য। মেইন কি পার্থক্য কি বলা যায়? আর কি পার্থক্য আছে? ম্যাম একটা এরিয়ার ভিতর দিয়ে যত এইচ যাবে ওইটা যত বেশি হবে বি তত বেশি হবে। একটা এরিয়ার ভিতর দিয়ে যত এইচ যাবে, এইচ যত বেশি হবে বি তত বেশি হবে। আচ্ছা, আমরা যদি এভাবে বলি বি ইকুয়াল টু মিউ এইচ, তার মানেটা কি? মিউটা কি জিনিস? মিডিয়ামের প্রপার্টি, পারমিয়াবিলিটি। ম্যাডাম এটা হচ্ছে কত মানে ইজিলি ম্যাগনেটিক ফ্লাক্স মিডিয়াম ভিতরে যাইতে পারে সেটা একটা মেজারমেন্ট। রাইট, তার মানে একেবারে জেনারেল ভাবে যদি আমরা ডিটারমাইন করতে চাই, বেসিক্যালি বি ডিপেন্ডস অন medium, whereas H doesn't depend much on medium. H হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলাম, শেষ। এবার একটা সার্টেন একই H ডিফারেন্ট মিডিয়ামে ডিফারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা, সো নাও আমরা যদি এখন বি কে এটা বসাই মিউ এইচ, এবং অবশ্যই এই এইচ এরও এইচ এক্স, এইচ ওয়াই, এইচ জেড কম্পোনেন্ট থাকবে, রাইট? সো আমরা যদি এভাবে দেই, মিউটা বাইরে রাখলাম, এইচ এক্স, এইচ ওয়াই এবং এইচ জেড কম্পোনেন্ট থাকবে। ওকে, আচ্ছা, সো নাও আমরা যদি এখন এই কম্পোনেন্ট গুলাকে ইকুয়াল করার চেষ্টা করি, আচ্ছা, কম্পোনেন্ট গুলার মধ্যে ওই আইএক্স, আই ওয়াই, আইজেড এই কম্পোনেন্ট ইকুয়াল করতে যদি যাই, তার আগে আমরা আরেকটা কথা বলে নেই আমাদের প্রপাগেটিং ওয়েভের ব্যাপারে। এই কেসে আমরা বলে দিয়েছিলাম যে এই যে ছবিটা দেখতে পাচ্ছি জেড ডিরেকশন বরাবর আমার ওয়েভ যাচ্ছে, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ প্রপাগেটিং অ্যালং জেড ডিরেকশন। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশন ডিরেকশন যদি জেড ডিরেকশন হয়ে থাকে, সেই কেসে তার প্রপাগেশন কনস্ট্যান্টটা কি রকম হবে? ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড, রাইট? সো আমি যদি এখন ফিল্ডের কথা চিন্তা করি, সো পজিশনের সাপেক্ষে সে যখন যাচ্ছে, এই গামাটা হচ্ছে তার প্রপাগেশন কনস্ট্যান্ট, এই কোএফিসিয়েন্ট অনুযায়ী চেঞ্জ হবে। এবং এই প্রপাগেশন কনস্ট্যান্টের পার্টটাকে যদি আমি ডিজেড এর সাপেক্ষে, দ্যাট ইজ ওই যে অ্যাক্সিস বরাবর সে প্রপাগেট করছে, সেই অ্যাক্সিস বরাবর যদি আমি তাকে ডিফারেন্সিয়েট করি, what I would get something like this.
ওকে, খেয়াল করে দেখো ddz অফ e টু দি পাওয়ার মাইনাস গামা জেড যদি তুমি ওই করো, ডিফারেন্সিয়েট করো, সরি, তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ মাইনাস গামা ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড, রাইট? বা আমি যদি বলতে চাই, আমি এভাবে বলতে পারি না যে তার মানে আমি ডি বাই ডিজেড কে মাইনাস গামা দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, ঠিক আছে সবাই? আচ্ছা, আরেকটা জিনিস যদি আমি জানতে চাই সেটা হচ্ছে ফেজর নোটেশন। ফেজর নোটেশন জানি কি ছিল, তোমরা আমাকে মনে হয় বলেও ছিল তোমাদের প্রেজেন্টেশনের সময়। ফেজর নোটেশনের মেইন ব্যাপারটা কি ছিল? কি হয় ফেজর নোটেশনে? ম্যাগনিটিউডার ফেজ থাকে। ম্যাগনিটিউডের ফেজ থাকে। আচ্ছা, সো লেটস সে আমি যদি এখন বলি ই, লেটস সে আমার এক্স বরাবর ওর একটা কম্পোনেন্ট আছে ই এক্স, সেই কম্পোনেন্টটা পজিশনের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, আবার সেই কম্পোনেন্টটা আর কিসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, যদি সেখান থেকে আমরা যাই এবং আমরা যদি এটার ফেজর নোটেশন বার করতে চাই, আমরা জানি কি করি ফেজর নোটেশন বার করার সময়? ই জেড ওমেগাটা আলাদা রেখে বাকিটাকে একটা আলাদা ভাবে লিখি। আচ্ছা, যে ওমেগাটাকে আলাদা রাখি। তার মানে বেসিক্যালি আমরা যেটা করি, ধরো এই জিনিসটাকে যদি আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, সো আমাদের কি আসতো? জে ওমেগা ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তার মানে আমরা যেটা করি ফেজর নোটেশনে, আমাদের এই যে টাইম ডিরাইভেটিভ যেটা আছে সেটাকে ডিরেক্টলি জে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করে দেই, তাই তো? তার মানে এই ইকুয়েশনটাকে যদি আমি ফেজর ফর্মে নিতে চাই, এই যে ডি বাই ডিটি যেটা আছে সেটাকে আমি জে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করে দেই। মনে আছে এই জিনিসগুলা? ঠিক আছে, নাকি আবার কোনো কোনো জায়গা থেকে রিভিশনের দরকার আছে? অবশ্যই জানিও কিন্তু আমাকে এরকম কোনো কিছু লাগলে। আচ্ছা, তো তাহলে আমি এখন যদি আমরা এই ইকুয়েশনের কম্পোনেন্ট নিয়ে আসতে চাই, লেটস সে আই এক্স এর জন্য আমার কি আসবে? ডি ডি ওয়াই অফ ই জেড মাইনাস ডি ডি জেড অফ ই ওয়াই ইকুয়াল টু মাইনাস ডি ডিটি অফ এইচ এক্স আসবে, তাই তো? বা আমি জিনিসটাকে এভাবে বলতে পারি যে ডি ডি ওয়াই অফ ই জেড, এই যে ডি ডি বাই ডিজেড কে এক্ষুনি আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করে আসলাম? মাইনাস গামা দিয়ে, তাই না? তো যদি তাই হয়ে থাকে তাহলে আমি ডিরেক্টলি এখানে লিখতে পারি প্লাস গামা ই ওয়াই, আর ডি বাই ডিটি কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করে আসলাম? জে ওমেগা। সো আমি এখানে বলে দিতে পারি মাইনাস জে ওমেগা এইচ এক্স। ওকে, আচ্ছা। ম্যাম এখানে পারমিবিলিটি মানে মিউটা আসবে না? বি ইজ ইকুয়াল টু মিউ এইচ, অবশ্যই আসবে। জে ওমেগা মিউ এইচ এক্স। আচ্ছা, সো নাও আমি এখান থেকে বলে দিতে পারছি যে এইচ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 1 বাই মাইনাস জে ওমেগা মিউ ডি বাই ডি ওয়াই ই জেড প্লাস গামা ই ওয়াই। ওকে, একইভাবে তাহলে আমি যদি এখান থেকে কম্পোনেন্ট নেই, আমি এইচ ওয়াই এবং এইচ জেড এর জন্য সেম ইকুয়েশন ডিরাইভ করে নিয়ে আসতে পারি, তাই না? করো তো দেখি তোমরা। আমার এই ইকুয়েশন দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্স ফর্মটা করে দেওয়া আছে, এইটা দেখে আমাকে বলো তোমরা এইচ ওয়াই এবং এইচ জেড এর জন্য কি হবে। ঠিক 5 মিনিট টাইম।
আচ্ছা, যখন তোমরা ইকুয়েশন ডিরাইভ করছো আমি নাম রাখছি। নাজমুল সাকিব, Yes, ma'am. আদ্রিতা আনোয়ার, ইয়েস ম্যাম। অভিজিৎ দে, ফাইজুল রাকিব, Yes, ma'am. মালিশা ইসলাম, প্রেজেন্ট প্লিজ। মার্জিয়া সুলতানা, প্রেজেন্ট প্লিজ। মামুন শেখ, আমিনুল হক চৌধুরী, Present, ma'am. মোর্শেদ আলম, শাফকাত হোসেন, মামুন শেখ নাই না, জারিফ হোসেন, পূজা রায়, Yes, ma'am. প্রমিত বসাক, ম্যাম প্রমিতার মাইক নষ্ট। রাকিবুল হাসান, Yes, ma'am. শাহমাদ মুস্তাফি, Yes, ma'am. সাইফুজ্জামান। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো, কে এটা? ম্যাম আমি অভিজিৎ ম্যাম, আমার নেট চলে গেছিল একটু আগে, আমি আচ্ছা আচ্ছা, আসতে পারিনি। ঠিক আছে। সাইফুজ্জামান, বিধান বারুই, Present, ma'am. দোহাউদ্দিন, ইয়েস ম্যাম। তানজির আলী, Present, ma'am. তমশ্রী দাস। Yes, ma'am. আচ্ছা, তারপরে চলে আসি আমরা। বলো, করছি? জি ম্যাম। আচ্ছা, যদি করে থাকি বলো, এইচ ওয়াই এর জন্য কি লিখবো আমি ইকুয়েশন? ম্যাম 1/j⍵μ এইচ ওয়াই ইকুয়াল টু 1/j⍵μ into ddx of ez, সরি ddx of ez dx of ez plus gamma ex. gamma ex। আচ্ছা, দেন নেক্সটটা hz হচ্ছে -1/j⍵μ -1/j⍵μ into ddx of ey ddx of ey minus ddy of ex. minus dy of ex। তাই সবার তাই আসছে? জি বুঝছি নাকি আর কেউ? জি ম্যাম। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে এখন আমরা এই যে তিনটা কম্পোনেন্ট পেলাম hx hy hz এর, আমাদের এই কম্পোনেন্ট গুলো এখনো খুব ভালোভাবে ডিটারমাইন করা হয় নাই, বিকজ আমরা শুধুমাত্র এই যে কম্পোনেন্ট গুলা যেগুলোই আসছে সেই কম্পোনেন্ট গুলাকে আমরা আরো ভেঙে লিখবো। আরো ভেঙে কিভাবে লিখবো, আরো এক্সপ্যান্ড করে লিখবো, সেটাকে পরে আসছি। এরপরে আমরা আরেকটা ইকুয়েশনে যাই। লেটস সে এটা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন, তাই তো? এখন যদি আমরা যেতে চাই যে আমাদের ওয়ের ইকুয়েশনে, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনে, সো একটা ইকুয়েশন ছিল কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডিবি/ডিটি দিয়ে। নেক্সট ইকুয়েশন যদি আমরা যাই, যেটা হচ্ছে আমার কার্ল অফ এইচ এর ইকুয়েশন দিয়ে। কি ব্যাপার, এখান থেকে আমার এটা কেন পেঁয়াজ করে করবো? এক সেকেন্ড। সো নাও আমরা যদি এখন ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, সো ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের কোন ইকুয়েশন থেকে যেতে হবে? কার্ল অফ এইচ ইকুয়াল টু জে প্লাস ডিডি/ডিটি, বা আমি যদি ফেজার ফর্মে লিখতে চাই জে প্লাস জে ওমেগা ডি। ওকে, এবং এইটাকেও আবারও যদি আমি ওই আইএক্স মানে এইভাবে ভেক্টর ফর্মে লিখতে যাই,
আমি যে কম্পোনেন্ট ইকুয়েশন গুলো নিয়ে আসতে পারবো সেই কম্পোনেন্ট ইকুয়েশন গুলোতে ডিরেক্টলি চলে যাচ্ছি। dHz by dy ওকে। সো আমি যদি এই ইকুয়েশন গুলাকে আবারও জে ওমেগা এপসাইলন এদিকে নিয়ে আসি, আমি ইএক্স ইওয়াই ইজেড এগুলার ভ্যালু পেয়ে যাব, রাইট? আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে এই প্রত্যেকটা কম্পোনেন্টের ইকুয়েশনকে ইজেড এবং এইচজেড এর রেসপেক্টে লেখা। ওকে, সো যদি আমার তাই টার্গেট হয়ে থাকে, আমরা যদি একটা ইকুয়েশনই করার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, এটা পড়াচ্ছি জর্ডানের বই থেকে। জর্ডানের বইয়ের হার্ড কপি সফট কপি সবই অ্যাভেলেবল, অসুবিধা হওয়ার কথা না। তো আমি যদি এখন লেটস সে hx এর ইকুয়েশনটা দিয়েই শুরু করি। আমাদের কাছে hx এর যে ইকুয়েশনটা একটু আগে আমরা করে এসেছিলাম, এই ইকুয়েশনটা আমরা করে এসেছিলাম 1 - j ওমেগা মিউ dy বাই ইজেড dd বাই ইজেড প্লাস গামা ey। এখান থেকে যদি শুরু করি, j ওমেগা মিউ রাইট, এইটা আমার করা আছে। আমাদের এখন টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এই ইজেড এবং এইচজেড এর রেসপেক্টে প্রুফ করা। সিন্স আমার ইজেড আছে, আমাকে ইওয়াইটা রিপ্লেস করতে হবে। ইওয়াইটা রিপ্লেস করার জন্য কোথায় যেতে হবে? আমাকে অবশ্যই এই ইকুয়েশনে যেতে হবে। সো আমি যদি এই ইকুয়েশন থেকে পাওয়া ইওয়াই এর ভ্যালু এখানে বসানো শুরু করি, ইওয়াই মানে হচ্ছে 1 - j ওমেগা এপসাইলন d dx of hz plus gamma hx, right? Now আমি যদি এটাকে ব্রেক করতে চাই, let's say 1 - j omega mu dez dy of ez plus gamma মাইনাস প্লাস জে স্কোয়ার লিখলাম ধরো এই মুহূর্তে, ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ডি dx of hz plus gamma square j square omega square mu epsilon hx. Now left hand side right hand side both direction এ আমার hx আছে, সো আমি এই hx টাকে এদিকে ধরো নিয়ে আসতে পারি। hx প্লাস গামা স্কোয়ার, আমার এই যে জে স্কোয়ার মানে কি -1, তাই তো? সেই -1টা যদি এদিকে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে। আমি এখানে ডিরেক্টলি লিখে দিচ্ছি ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন hx ইকুয়াল টু 1 - j ওমেগা মিউ dez by dy মাইনাস গামা বাই ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন dHz বাই dx। ঠিক আছে কথাটা? এখন দেখো আমার এই পাশে যদি আমি কমন নেই ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন, আর উপরে থাকবে হচ্ছে এখানে আবার আসবে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্লাস গামা স্কোয়ার ইন্টু hx ইকুয়াল টু যা আছে তাই 1 - j omega mu dy of ez minus gamma divided by omega square mu epsilon ddhz by dx. So now আমার
আমার এই যে পার্টটা, এই ইকুয়েশনটা যেটা আমার আসলো, এখানে এই যে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্লাস গামা স্কোয়ার, এটা কিন্তু যে কোনো একটা মিডিয়ামের জন্য একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে কনস্ট্যান্ট হতে পারে। সো আমি যদি প্রপাগেশন কনস্ট্যান্ট, এই তার ফেজ কনস্ট্যান্ট, সব এগুলা যদি আমি ফিক্সড ধরে নেই, একটা সার্টেন ওয়েভ, একটা সার্টেন ডিরেকশনে ওয়েভ প্রপাগেট করার জন্য, তাহলে আমার এই ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্লাস গামা স্কোয়ারকে আমরা এইচ স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবং ইউনিভার্সালি এই এইচ স্কোয়ার, এই কনস্ট্যান্টটা ইউজ হয়ে থাকে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির সার্টেন ফেজ কনস্ট্যান্টের ওয়েভ প্রপাগেশনের জন্য। দিস এইচ ভ্যালু ইজ আ কনস্ট্যান্ট। সো নাও এটাকে আমরা এইচ স্কোয়ার দিয়ে যদি রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে আমার এইচ এক্স যেটা আসবে, ইন্টারনেটের অবস্থা এত খারাপ, সবাই খালি যায় আর আসে। আচ্ছা, সো এইচ এক্স এর যে ভ্যালুটা আমি পাবো, এই এক্স এর ভ্যালুটা বেসিক্যালি আমি পাবো হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন এইচ এক্স ইজ ইকুয়াল টু যা আছে তাই 1 বাই মাইনাস জে ওমেগা মিউ ডি ডিওয়াই অফ ইজেড মাইনাস gamma by omega square mu epsilon ddhz by dx. And now আমি যদি এই hx এর সাথে যে কোএফিসিয়েন্ট সেগুলোকে যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দেই, I will get j omega mu omega square mu epsilon minus j omega mu h square dez by dy minus gamma omega square mu epsilon divided by omega square mu epsilon dh h square dz by dx. Now আমরা যদি এখানে যাই, এই পাশে কি আসছে, আবার মিউ কাটা চলে যাচ্ছে, ওমেগা থাকবে। সো আমি এই মাইনাসটাকে যদি উপরে দিয়ে দেই, আমরা তো জানি না জে তো আসছে ইমাজিনারির জন্য, জে স্কয়ার ইকুয়াল টু -1। সো আমি এটা নিশ্চয়ই লিখতে পারি জে ইজ ইকুয়াল টু ওমেগা এপসাইলন ডিভাইডেড বাই এইচ স্কয়ার ডিইজেড বাই ডিওয়াই মাইনাস গামা বাই এইচ স্কয়ার dHz divided by dx. ওকে, সো আমি এইভাবে ডিরেক্টলি hx এর ভ্যালু বের করতে পারি, যেখানে আমি hx কে ez এবং hz দ্বারা রিপ্রেজেন্ট করতে পারলাম। এইবার তোমাদের কাজ হচ্ছে একইভাবে hx বার করা হয়েছে, সো hy ex এবং ey এই তিনটা কম্পোনেন্ট বার করো। ওকে, 5 মিনিট টাইম, দরকার হলে এক একজন এক একটা করো। সাতশো এক থেকে 710 পর্যন্ত যারা আছি তারা hy বার করো। 710 থেকে 740 পর্যন্ত যারা আছি তারা ex বার করো। 741 থেকে অনওয়ার্ডস ey বার করো। ওকে, তাহলে 5 মিনিটে হয়ে যাবে আমাদের। hy ex ey এই তিনটা জিনিস বার করতে হবে। যদি তোমাদের কোনো প্রিভিয়াস ইকুয়েশন দরকার হয়ে থাকে তাহলে আমাকে বলো। 5 মিনিট টাইম। ম্যাম ex এর ভ্যালুটা কার রেসপেক্টে বের করব? সবকিছু যেই ফিল্ডই বার করবা ইজেড আর এইচজেড এর রেসপেক্টে বার করবা।
কারো হয়েছে? ম্যাম উপরে HY এর একটা ইকুয়েশন ছিল EZ আর EX এর সাপেক্ষে, ম্যাম ওটা একটু এক সেকেন্ড, দেখান। এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, এই যে হ্যাঁ এটা হ্যাঁ। হুম, কোথায়? সেটা তো HX এর ইকুয়েশন, এখানে তো নিশ্চয়ই না। ম্যাম EY এরটা হয়েছে। শাফকাত হোসেন আছি, করেছি নাকি HY? আচ্ছা, তুই আমার আটকায় কেমনে? ফয়জুল রাকিব সায়েম করছি? না ম্যাম, বাকি আছে কোনো। সবারই সব বাকি থাকবে। কোন ফেজ?
এটা শেয়ারিং তো বন্ধ হয়ে গেল। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? কি ব্যাপার, HY কারো হয় নাই? EX করেছি। EX হয়েছে? আচ্ছা, আর HYটাই খালি বাকি। টা হয়েছে, আমি তো মনে হয় আমি প্লাস মাইনাস একটা ভুল করেছি, যদি বলতেন ইএক্স এর রেজাল্ট কি আসে। নাজমুল সাকিব আছি ক্লাসে? জি ম্যাম। হ্যাঁ বলো, এইচওয়াই কি শুরু করছিলা? ম্যাম আমি ডিএক্স ইএক্স এর সাথে বের করে ফেলছিলাম বলে মনে হয় নাই। আচ্ছা বলো, HY কি লিখবো? জে ওমেগা মিউ আছে, জে ওমেগা এপসাইলন ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, তারপরে ddx of Ez, জাস্ট হ্যাঁ সরি বলো, জে ওমেগা মিউ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, তারপরে ddx of Ez, তারপরে কি? মাইনাস গামা বাই এইচ স্কোয়ার dz বাই dy of hz। আচ্ছা, একটাতে মাইনাস আসছে না, মানে দুইটাতেই মাইনাস থাকছে না? তাই কি, এক সেকেন্ড একটু চেক করে নেই, বিকজ আমার খাতায় দেখছি আমি আর কেউ করি নাই, আর একজনও কি করেছি HY? এতগুলা স্টুডেন্ট, শাফকাত হোসেন, মামুন শেখ, ফয়জুল রাকিব, কোথায় গেল এরা? তুমি বলতেছিলা না এতক্ষণ? হ্যাঁ, আর বাকিরা কই? ঘুমাচ্ছি। একটা কুইক চেক দেই যে HY মানে হচ্ছে, নরমালি চিন্তা করলে HY মানে হচ্ছে 1 বাই মাইনাস জে ওমেগা মিউ মাইনাস গামা EX মাইনাস গামা EZ। সো এইটা যখন চলে যাবে এটা প্লাস হয়ে যাবে। ওকে,
সো জে বাই ওমেগা এফ মিউ এই দুইটা মাইনাসই থাকবে। এই ইএক্স এর ভ্যালু কত আসছিল? ইএক্স এর ভ্যালু ছিল হচ্ছে 1/j ওমেগা এপসাইলন dy অফ hz প্লাস গামা hy, তাই তো? এরকম যদি হয় আমার তো মনে হয় আমাদের বোথ সাইডেই একটা করে মাইনাস থাকবে। আচ্ছা দেখি কি অবস্থা হয়। এইটা যদি মাইনাস জে বাই ওমেগা প্লাস জে বাই ওমেগা মাইনাস গামা, এটা হচ্ছে ইএক্স এর পার্ট মাইনাস ডিডিএক্স অফ ইজেড। আচ্ছা দেন ওয়ান বাই ওমেগা মিউ মাইনাস গামা বাই জে ওমেগা এপসাইলন মাইনাস গামা স্কোয়ার এখানে আরেকটা জে ওমেগা এপসাইলন hy মাইনাস ddx অফ ez। যদি তাই হয় 1/ওমেগা মিউ, এখানে যদি আমি গুণ করে দেই মাইনাস গামা জে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ddhz বাই dy মাইনাস গামা স্কোয়ার জে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন hy মাইনাস না ওইদিকে যেহেতু hy আছে এই hy টা ওইদিকে চলে যাবে, সো আমার ওইদিকে চলে আসবে হচ্ছে 1, যেটাও যেহেতু উপরে চলে যাবে দ্যাট ইজ 1 একটা ভেজাল হচ্ছে এখানে তো এখানে 1 প্লাস জে তো আসার কথা না। আমার হিসাবে hy এর এখানে বোথ সাইডে মাইনাস আসে, তোমার এখানে একটাই মাইনাস আসে। আর কেউ করি নাই hy এর ক্যালকুলেশন? পুরা ব্যাচে আর কেউ করি নাই? 20 জনের মধ্যে একজনও না, ভালো কথা। ম্যাম আপনার এই প্রসিজার দেখে দেখে আমি করলাম, আমারও বোথ সাইডে মাইনাসই আসছে। বোথ সাইডে মাইনাস আসছে না? আমার তো বোথ সাইডে মাইনাসই আসার মনে হয়। সাইম তোমারটা একবার চেক দাও তুমি, বোথ সাইডে মাইনাস আসার কথা তো। আচ্ছা সো আমরা বোথ সাইডের মাইনাসটাই ধরে নিচ্ছি, অত আর ডিটেইলে যাচ্ছি না, আমরা একবারে ডাইরেক্ট লিখে ফেলতেছি hy ইকুয়াল টু মাইনাস গামা বাই h স্কয়ার ddhz অফ dy মাইনাস জে ওমেগা এপসাইলন ডিভাইডেড বাই h স্কয়ার dez বাই dx। নাও ex কে করেছি? জি ম্যাম। হ্যাঁ বলো ex কত আসছে? মাইনাস গামা বাই এইচ স্কয়ার মাইনাস গামা বাই এইচ স্কয়ার, হ্যাঁ বলতে থাকো, ddx অফ ইজেড ddx অফ ez মাইনাস জে ওমেগা মিউ সরি হ্যাঁ মাইনাস জে ওমেগা মিউ বাই এইচ স্কয়ার dy অফ hz। জি ম্যাম। ওকে থ্যাংক ইউ। আর এইবারে বলো ey, কে বলবে ey? পূজা মনে হয়, পূজা নাকি কে জানি বললো ey ক্যালকুলেট করেছে। জে ওমেগা মিউ বাই এইচ স্কোয়ার। এক সেকেন্ড, জে ওমেগা মিউ বাই এইচ স্কোয়ার ddx of hz
ddx of hz তারপরে minus gamma by h square gamma by h square ddy of ez. রাইট। সো এখন খেয়াল করে দেখি আমরা আমাদের কাছে চারটে ইকুয়েশন এসছে ex ey hy এবং hx। আমি যদি এই ইকুয়েশনটাতে hx এর ভ্যালুটা নিয়ে আসি, আচ্ছা দেখি ফেলি, কপি হচ্ছে না। সো আমি যদি ফাইনাল আউটকামের চারটা ইকুয়েশন একসাথে লিখি, যেখানে hx হচ্ছে জে ওমেগা এপসাইলন বাই h স্কয়ার dez বাই dy মাইনাস গামা বাই h স্কয়ার ddx অফ hz। খেয়াল করে দেখো এই চারটা ইকুয়েশনই hx hy ex ey দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি। তার মানে একটা ওয়েভগাইডের একেবারে জেনারেল ইকুয়েশন, যখন আমি কোনো বাউন্ডারি টাউন্ডারিতে যাচ্ছি না, জেনারেল ইকুয়েশনের মধ্যে আমার এই চারটে কম্পোনেন্ট আনছি hx hy ex ey। এবার কনসিডার করি যদি এমন হতো যে আমার ওয়েভগাইডের মধ্যে দিয়ে একটা TEM ওয়েভ প্রপাগেট করতো। TEM ওয়েভ মানে কি ছিল? ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো প্রপাগেশন ডিরেকশন যদি z হয়ে থাকে, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কি প্রপার্টি? ম্যাম প্রপাগেশন ডিরেকশনে ex আর ey থাকবে না, মানে ez আর hz থাকবে না। তার মানে প্রপাগেশন ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কোনোটাই থাকবে না। সো ez hz জিরো হয়ে যাবে, তাই তো? এখন আমাদের যে এতগুলা ইকুয়েশন, প্রত্যেকটা ইকুয়েশনে যদি আমরা ez hz জিরো বসাতাম তাহলে কি আমাদের একটা ফিল্ডও তো থাকতো না, রাইট? কথা কি বুঝাতে পারছি? ইয়েস ম্যাম। সো যদি তাই হয়ে থাকে যে একটা মেটালিক ওয়েভগাইড আমরা কনসিডার করছি, যেই মেটালিক ওয়েভগাইডের মধ্যে আমি যখনই TEM আনবো, নো ফিল্ড উইল এক্সিস্ট। সো এই জিনিসটা তো প্র্যাকটিক্যালি সম্ভবই না। তাহলে তো এই মেটালিক ওয়েভগাইডের মধ্যে দিয়ে যদি কোনো ফিল্ডই না থাকে, তাহলে মেটালিক ওয়েভগাইডের মধ্যে দিয়ে তো কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই যাবে না। এটা তো সম্ভব না। যেটা সম্ভব সেটা হচ্ছে TEM mode is not allowed in waveguide, in metallic waveguide, dielectric waveguide, যাই হোক না কেন, মেইন কথা হচ্ছে আমার TEM mode গাইডেড মিডিয়ামে থাকতে পারবে না। TEM mode ওয়েভগাইডের মধ্যে থাকতে পারবে না। গাইডের মধ্যে থাকে কি থাকে না, কোয়াসি TEM, সেগুলোতে আমরা পরে আসবো। এই মুহূর্তে আমরা যেটা পড়ছি সেটা নিয়েই চিন্তা করি যে একটা মেটালিক ওয়েভগাইডের মধ্যে TEM মোড এক্সিস্ট করতে পারবে না। ওকে, সো দিস জেনারেল ফিল্ড ইকুয়েশনস ইন্ডিকেট যে আমার মেটালিক ওয়েভগাইডে মেইনলি TE বা TM মোডস এক্সিস্ট করবে, বা হাইব্রিডও এক্সিস্ট করতে পারে, সেটা আলাদা কথা। বাট কোনোভাবেই TEM মোড এক্সিস্ট করবে না। এবং TEM মোডের আরেকটা কথা আমরা বলি ইউনিফর্ম প্লেন ওয়েভ। TEM মোডের ওয়েভগুলোকে আমরা বলে থাকি ইউনিফর্ম প্লেন ওয়েভ। তার মানে ইউনিফর্ম প্লেন ওয়েভও আমার ওয়েভগাইডের মধ্যে এক্সিস্ট করবে না। ওকে, ঠিক আছে সবাই? আচ্ছা, সো নাও আমরা একটা সার্টেন ডাইমেনশনের ওয়েভগাইড চিন্তা করে ফেলেছি। সো আমাদের সেই ওয়েভগাইডের জন্য ফিল্ড ইকুয়েশন গুলাকে নিয়ে আসতে হবে। আমরা একটা জেনারেল ফিল্ড ইকুয়েশন নিলাম, বাট আমাদেরকে স্পেসিফিক্যালি আমার ওই AB বাউন্ডারির ওয়েভগাইডের জন্য ফিল্ড ইকুয়েশন নিয়ে আসতে হবে। এবং সেই ফিল্ড ইকুয়েশন নিয়ে আসার জন্য আমাকে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এইখানে এবার একটু আমরা বাউন্ডারি কন্ডিশনের কিছু জেনারেল ডিসকাশন করে নেই। খুব একটা বেশি সূত্র টুত্রতে আমি যাব না, জাস্ট বেসিক কথাগুলোতে যাব। বাউন্ডারি কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে?
যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন প্রোপাগেট করে, লেটস সে আমার মিডিয়ামের মধ্যে ফ্রি স্পেসের মধ্যে দিয়ে প্রোপাগেট করতে করতে অন্য আরেকটা কোনো মিডিয়াম চলে আসে, এই যে দুইটা মিডিয়ামকে আমি যখন ইলেকট্রোম্যাগনেটিক্সের সাপেক্ষে দুইটা মিডিয়ামকে যখন আমি আলাদা করে চিহ্নিত করতে যাব, বেসিক্যালি আমি চিহ্নিত করব তাদের পারমিটিভিটি, তাদের পারমিয়েবিলিটি এবং তাদের কন্ডাক্টিভিটির উপরে। সো লেটস সে আমার দুইটা মিডিয়াম এটা ইন্টারফেস, ধরো এই যে ওয়েভটা আসছে ফ্রি স্পেসের মধ্যে দিয়ে, এখানে আমার একটা স্ট্রাকচার আছে, এই দুইটার কানেক্টিং, এই যে মোটা করে লাল করে যেটা আঁকছি, এটাই হচ্ছে আমার ইন্টারফেস। সো লেটস সে ফ্রি স্পেসের বা যে মিডিয়ামের মধ্যেই থাকুক না কেন তার কিছু প্রপার্টি আছে, আবার যে মিডিয়ামের সাথে ওর কানেকশন হচ্ছে, যে মিডিয়ামের থ্রুতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পাস করার চেষ্টা করছে, সেই মিডিয়ামেরও নিজস্ব কিছু প্রপার্টি আছে, সেটা ডাইইলেকট্রিক হোক, সেটা কন্ডাক্টিভ হোক, যাই হোক না কেন, এই পার্টিকুলার কিছু প্রপার্টি প্রত্যেকটা মেটেরিয়ালেরই থেকে থাকে। আচ্ছা, নাও আমি যদি এখন চিন্তা করি যে আমার এই মিডিয়ামে, ধরো মিডিয়াম 1 এবং মিডিয়াম 2, মিডিয়াম 1-এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে প্রপার্টি, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের যে প্রপার্টি আছে, মিডিয়াম 2-তে হাউ ইট ডিফার্স, এটা কতটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা যদি আমাকে বার করতে হয়, সেই জিনিসটা বার করারই একটা ইউনিভার্সাল টেকনিক, একটা বেসিক টেকনিক হচ্ছে অ্যাপ্লাইং দিস বাউন্ডারি কন্ডিশন। সো বাউন্ডারি কন্ডিশনের মধ্যে কি কি ধরনের কিভাবে ওই হয়, এখন নর্মালি তোমরা হয়তো বা ওই যে আগের বারের কোর্সটাতেও পড়ে এসছো, যে কোনো ফিল্ডকে যখন আমরা চিন্তা করি, সেটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যাই হোক না কেন, তার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, রাইট? জানি তো আমরা, তাই না? সো নাও যদি এখন হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়ে থাকে, হরাইজন্টাল কম্পোনেন্টটাকে আমরা বলতে পারছি এই যে ইন্টারফেস আছে এখানে, সো ইন্টারফেসের সাপেক্ষে এটাকে আমরা বলতে পারছি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, আর এই ইন্টারফেস থেকে যেটা ভার্টিক্যালি যাচ্ছে এটাকে আমরা বলতে পারছি নরমাল কম্পোনেন্ট। পড়ে এসছি না আমরা বাউন্ডারি কন্ডিশন থার্ড ইয়ারে? আচ্ছা, তারপরেও আমরা কুইক ওই চালাতে থাকি, মানে রিভিউ করতে থাকি। সো নাও আমি যখন বলছি আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আর নরমাল কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট দুইটারই আছে, ইলেকট্রিক ফিল্ডেরও ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এন্ড নরমাল কম্পোনেন্ট আছে, এবং ম্যাগনেটিক ফিল্ডেরও ট্যানজেনশিয়াল এবং এইচ এরও ট্যানজেনশিয়াল এন্ড নরমাল কম্পোনেন্ট আছে। এবং এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের ফর্মুলা ডিরাইভেশন দেখাতে পারি, যেই ডিরাইভেশনটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট। ধরো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের রেসপেক্টে আমাদের যেই ডিরাইভেশনটা দেখাতে হয়, আমরা দেখতে পারি যে কোনো মিডিয়ামের ইন্টারফেসে যদি আমরা ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড চিন্তা করি, দ্যাট ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? বেসিক্যালি ধরো এই ইন্টারফেসের খুব কাছাকাছি, লেটস এক অ্যাটম দূরত্ব, মানে এতটাই কম, খুব কাছাকাছি থেকে আমার জানি না তোমাদের মনে আছে কিনা, স্টোকস থিওরাম অ্যাপ্লাই করা হয়েছিল মেইনলি। স্টোকস থিওরাম অ্যাপ্লাই করার মাধ্যমে দেখানো যায় যে আমার একেবারে মিডিয়ামের ইন্টারফেসে এই ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইজ কন্টিনিউয়াস। ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে এবং একইভাবে আরেকটা নরমাল কম্পোনেন্টের ওই দিয়ে দেখানো যায় যে নরমাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল বা is continuous across the interface. Okay, tangentialটা continuous আর ম্যাগনেটিক ফিল্ডের নরমালটা কন্টিনিউয়াস। কথা কি বুঝাতে পারছি আমি? আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের নরমাল কম্পোনেন্ট দেখতাম, আমরা দেখতাম যে ইলেকট্রিক ফিল্ডের নরমাল কম্পোনেন্ট গুলা একটা আরেকটার ইকুয়াল না। এবং তোমাদের যদি মনে থেকে থাকে, এটা একটা ফর্মুলা চলে আসে
যে এদের দুজনের পারমিটিভিটি দিয়ে গুণ করলে এদের দুজনের ডিফারেন্সটা মিডিয়ামের কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে, সো দে আর নট কন্টিনিউয়াস। লাইক এরকম একটা ফর্মুলা যদি বলি, ই নর্মাল 1 মাইনাস এপসাইলন 2 ই নর্মাল 2 বেসিক্যালি মিডিয়ামে সিগমার সমান, কন্ডাক্টিভিটির সমান। ওকে, সো এই কারণে আমরা আমাদের এত ফর্মুলা কিচ্ছু মনে রাখার দরকার নাই, আমাদের যে বেসিক জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কন্টিনিউয়াস। তাহলে যদি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কন্টিনিউয়াস হয়, এখন যদি আমরা একটা নর্মাল কথা বলি যে আমরা এখানে বলছি একটা মেটালিক ওয়েভগাইড, রাইট? তাহলে আমার ধরো মেটালিক ওয়েভগাইডের উপরের তলটা চিন্তা করো, এই তলটা হচ্ছে মেটাল, তার উপরে হচ্ছে আমার বাতাস, ফ্রি স্পেস। ওকে, আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে জেড ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তাহলে এই ওয়াই জেড প্লেনের সাপেক্ষে ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড গুলা কোনটা? একটা ই ট্যানজেনশিয়াল, একটা ই ওয়াই আর একটা ইজেড, রাইট? আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে ইজেড নাই, তাই না? ইজেড মানে ইজেড নাই অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দেওয়া হয় না, এটা আমাদের মোডের উপর ডিপেন্ড করে হবে। আচ্ছা, এনিওয়ে, সো এটাতে আমরা পরে যাই। এখন আমরা যদি ইওয়াই এর কথা চিন্তা করি, ইওয়াইটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ফ্রি স্পেসে লেটস সে ইওয়াই একটা কিছু এক্সিস্ট করে, ধরো ফ্রি স্পেসে দিস ইজ ইওয়াই, রাইট? যেটা ওয়াই ডিরেকশনে আছে সেটাই ইওয়াই। এখন এই যে মেটালিক তলটা আমি চিন্তা করলাম, এর ভিতরেও তো একটা ইওয়াই আছে, তাই না? একেবারে মেটালের মধ্যে, কারণ মেটালটা তো একটা থিকনেস আছে, সো মেটালের মধ্যেও তো একটা, বা মেটাল যদি একটা শীটও হয় ডাজন্ট ম্যাটার, সেই শীটটার মধ্যেও তো একটা ইওয়াই আছে, রাইট? এখন আমাকে বলো, কন্ডাক্টরের মধ্যে দিয়ে বা মেটালের মধ্যে দিয়ে কি ইলেকট্রিক ফিল্ড থাকে নাকি থাকে না? থাকে না ম্যাম। কন্ডাক্টর বা মেটালের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ডাজ নট এক্সিস্ট, রাইট? সো এই কারণে যদি এইটাই ক্রাইটেরিয়া হয়ে থাকে, তাহলে আমি এখানে বলে দিতে পারি যেখানে আমি একটা মেটালিক বাউন্ডারি ইউজ করছি, সেই মেটালিক বাউন্ডারি, ঠিক বাউন্ডারিতে যখন আসবে, ফিল্ডের ভ্যালুটা 0 হয়ে যাবে। কথা কি বুঝাতে পারলাম? বিকজ ফিল্ড, ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, এবং যেহেতু মেটালের মধ্যে ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড 0 থাকে, সো একেবারে ইন্টারফেস যদি আমরা কনসিডার করি, ইন্টারফেসেও আমার ইলেকট্রিক ফিল্ডটা অ্যাট দ্য ইন্টারফেস, আমার এই ইলেকট্রিক ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়ে থাকবে। কথা কি ক্লিয়ার সবার? এটা একটু আরেকবার বলবেন, ওই লাস্টের পার্টটা। ওই যে অবশ্যই, আমরা যেটা বলছি, আমরা ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউয়াস, এটা তো এগ্রি করো, রাইট? জি ম্যাম। নাও ট্যানজেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড কোথায় কন্টিনিউয়াস? অ্যাট দ্য ইন্টারফেস। তো আমি যখন বলছি আমার একটা মেটাল আছে, মেটালের মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকে না, বি ইট কন্টিনিউয়াস অর নরমাল ডাজন্ট ম্যাটার, ইলেকট্রিক ফিল্ড থাকে না। সো লেটস সে আমার এই E tan2 টা হচ্ছে, এই মিডিয়ামটা হচ্ছে আমার মেটাল, সো তার মানে কি E tan2 আমার 0, রাইট? E tan2 যখন 0 হবে, ধরো আমি যদি এরকম একটা ওপেন বক্স চিন্তা করি, যে বক্সের এই জায়গাটাতে এসে মেটাল লেয়ারটা শুরু হচ্ছে, এর এইখানে আমার ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট একেবারে যখন আমি এই ইন্টারফেসে চলে এসেছি, অবশ্যই আমার ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? 0 হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ম্যাম। যদি তাই হয়ে থাকে, এখন আমরা যদি আমাদের ওয়েভগাইডে চলে যাই, আমাদের ওয়েভগাইডটার আমরা দেখেছিলাম এ এবং বি দুইটা বাউন্ডারি আছে। সো এখন যখন আমি যাচ্ছে, আমি ফার্স্ট পয়েন্টটা চিন্তা করি যেখানে x = 0, সো x = 0 মানে আমি ধরো এই নিচের তল যেটা আছে সেটাকে চিন্তা করলাম, নিচের তলে কি কি প্লেন ওই আছে, লেটস একটা EZ আছে, একটা Z অ্যাক্সিস আছে, একটা X অ্যাক্সিস আছে। নিচের তলটা যেহেতু একটা মেটাল, আমরা কি বলছি, এটার যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট যেটা EX,
সেই টা কি থাকবে নিচের তলের যখনই এই তলে এসে ধাক্কা খাবে তখনই আমি কি পাবো আমি পাবো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা 0 0 আচ্ছা এবং ঠিক একই ভাবে x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু a y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু b তে আমি এই বিভিন্ন ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট গুলার ভ্যালু কত পাবো 0 পেয়ে যাবো, 0 রাইট এবং সেখান থেকেই আমি বার করতে পারবো আমার নেক্সট ফিল্ড ইকুয়েশনস গুলা আচ্ছা সো আমি যদি আজকে জাস্ট নরমাল বাউন্ডারি কন্ডিশন গুলা লিখে শেষ করি লেটস সে ম্যাম এখানে কি ইজেডও 0 হবে না? আচ্ছা হ্যাঁ অবশ্যই ইজেডও 0 হবে বিকজ ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হ্যাঁ এই পার্টিকুলার কোঅর্ডিনেট গুলাতে ইজেডও 0 হবে সো আমি যখন এই তলটা নিচ্ছি এই তলটা আমার একটা বাউন্ডেড স্ট্রাকচার এই তলের x ইকুয়াল টু 0 তে আছে x ইকুয়াল টু a তে আছে এখানে আমার ez আছে এখানে আমার ey আছে আমি কি বলতে পারি ey এবং ez both are 0 only at x equal to 0 and x equal to a ওকে আচ্ছা এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি যখন বলবো যে at এইটা যখন আমি নিচ্ছি সেই ক্ষেত্রে লেটস সে আমার at y এর ভ্যালু তো এখানেও 0 আর এখানে হচ্ছে b সো at y equal to 0 and y equal to b এই বোথ কেসেসে আমি দেখতে পাবো আমার ez এবং ex both are 0 ক্লিয়ার সবাই সো ফার্স্ট কেস আমি চিন্তা করলাম যখন এই প্লেনটা যদি আমি চিন্তা করি x এর ভ্যালু 0 সো আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ey এবং ez দুইটাই 0 x এর ভ্যালু a ট্যানজেন্ট ey এবং ez দুইটাই 0 এক্স্যাক্টলি সেম ওয়েতে আমার y equal to 0 এবং y equal to b তে ez আর ex 0 থাকবে ফাইন সো এই বাউন্ডারি কন্ডিশন গুলা অ্যাপ্লাই করে নাও আমরা সার্টেন মোডের জন্য একটা ওয়েভ গাইডের ফিল্ড ইকুয়েশনস ডিরাইভ করতে পারি সো লেটস সে আমরা যদি টিএম মোডের জন্য ফিল্ড ইকুয়েশন ডিরাইভ করতে যাই আমাদেরকে কি কনসিডার করে নিতে হবে টিএম মোডের জন্য ম্যাগনেটিক ফিল্ড in the propagation direction is 0 right so আমাদের hz টা 0 থাকবে এইখানে আমরা আরেকটা ইকুয়েশন আনি যেটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন মনে আছে নাকি ওয়েভ ইকুয়েশন কি জিনিস ছিল ওয়েভ ইকুয়েশন কি জিনিস ছিল মনে আছে আচ্ছা খুব ভালো কথা ওয়েভ ইকুয়েশন সব মিডিয়ামের জন্যই সেটা স্প্রিং এর জন্য হোক আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য হোক সব মিডিয়ামের জন্যই কিন্তু আমাদের ওয়েভ ইকুয়েশন আমরা ক্যালকুলেট করতে পারি ওয়েভ ইকুয়েশনটা বেসিক্যালি আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স এর জন্য যখন বলি মনে থেকে থাকে যদি এটা তো আনিস স্যার পড়ায় পড়ায় ঝাঁঝা করে দাও ম্যাম ওয়েভ ইকুয়েশন পড়ানো হয়েছে মানে তো অসম্ভব ভাবে পড়ানো হয়েছে শুধু পড়ানো হয় আমার কথা না সো আমি এই ওয়েভ ইকুয়েশনে এই যে সাই যখন আমরা বলি এটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে আমি যখন যেহেতু আমি বলছি টিএম মোড আমার এই জেডটা 0 সো নাও আমি এই ওয়েভ ইকুয়েশনটা ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে লিখতে পারি ওকে এন্ড এই জিনিসটাকে যদি আরো ভেঙে লিখতে হয় সেই কেসে আমি এই
ন্যাবলা স্কোয়ারটাকে যদি আমি ওই ডি স্কোয়ার দিয়ে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল যেহেতু আমি এভাবে যদি লিখি, ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ইজেড দ্বারা। নাও আমি বলছি যে আমার এই ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বা যেটাই বলি না কেন, এই ইলেকট্রিক ফিল্ডটা বেসিক্যালি আমার জেড ডিরেকশনে প্রপাগেট করছে। যখন আমার এই ফিল্ডটা জেড ডিরেকশনে প্রপাগেট করতে থাকে, আমরা জানি যে এই দিকটা ওপেন, তাই না? সো আমার এখানে দুইটা বেসিক্যালি ক্লোজড, একটা এইটা আর একটা হচ্ছে এই উপর আর নিচের। সো যাই হোক, এই যে যেহেতু আমার এই কেসটা যদি আমি কনসিডার করি, তার মানে আমার জেড বরাবর ফিল্ড প্রপাগেট করে যাচ্ছে। এখন হোয়াট হ্যাপেন্স অ্যালং এক্স এন্ড ওয়াই? খেয়াল করে দেখো, আমি যদি এক্স বরাবর চিন্তা করি, আমার দুইটাই বাউন্ডারি আছে, তাই না? তাহলে কি হয়ে থাকবে এক্স বরাবর? আমার সিগন্যাল এইদিকে যাবে, আবার বাউন্ডারিতে রিফ্লেক্ট ব্যাক করে এদিকে আসবে। তার মানে অ্যামপ্লিটিউডটা এক্স বরাবর স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করছে। এক্স্যাক্টলি আমি যদি উপর আর নিচের তল চিন্তা করি, কি হবে? নিচের থেকে উপরে যাবে, আবারও সে রিফ্লেক্ট ব্যাক করে নিচে আসবে। সো উপর নিচেও কিন্তু আমার একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হচ্ছে। সো এটা যদি হয়ে থাকে, আমাকে যদি এখন বলা হয় যে ই জেড এর, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা কিরকম ফর্মের হতে পারে, তাহলে আমাকে বলতে হবে লেটস সে ই জেডটা এক্স ওয়াই জেড, যেহেতু আমার পজিশনের তিনটা কোঅর্ডিনেট আছে, তিনটার সাপেক্ষেই চেঞ্জ হচ্ছে, এটাকে আমি বলতে পারি একটা তো অবশ্যই জেড এর সাপেক্ষে ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড আকারে চেঞ্জ হচ্ছে, আর এক্স ওয়াই এর সাপেক্ষে যে জিনিসটা আছে সেইটা হচ্ছে এইরকম একটা সার্টেন অ্যামপ্লিটিউড আমি পেয়ে যাচ্ছি। কেন? বিকজ দেয়ার ইজ এ স্ট্যান্ডিং ওয়েভ ফর্মিং আপ, রাইট? সো এইটা হচ্ছে আমার একটা প্রবাবল সলিউশন। ক্লিয়ার সবাই? ওকে, সো এই সলিউশনটা এটা একটু আরেকবার বলবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা কি করলাম, আমরা এখন টিএম এর জন্য মেটালিক ওয়েভগাইডের ফিল্ড ইকুয়েশন সলভ করতে যাচ্ছি। টিএম এর জন্য সলভ করতে গিয়ে প্রথমে আমরা HZ0 ধরলাম, ধরে আমি একটা ওয়েভ ইকুয়েশনে আসলাম। যেহেতু প্রপাগেশন ডিরেকশনে অনলি জেড এক্সিস্ট করে, সো ইজেডটাকে আমি বার করছি। কেন আমি ইজেডটাকে বার করছি? বিকজ আমরা একটু আগে দেখে এসেছি ইএক্স, ইওয়াই, এইচএক্স, এইচওয়াই প্রত্যেকটা জিনিস আলটিমেটলি হচ্ছে ওই ইজেড আর এইচজেড এর রেসপেক্টে বের করা যায়, তাই না? সো আমি ইজেড এর ভ্যালু বার করতে পারলে ইএক্স, ইওয়াই, এইচএক্স, এইচওয়াই বার করে ফেলতে পারবো। এখন এটা যেহেতু একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনের সলিউশনটা কি ফর্মে হতে হবে? তোমরা হয়তো বা সেকেন্ডারি পড়ে এসছো, এরকম সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এরকম এক্সপোনেনশিয়াল টাইপ সলিউশন আসে, যদি মনে থেকে থাকে। এবং তাহলে যদি এখন এক্সপোনেনশিয়াল টাইপ সলিউশন আসে, আমরা এখানে জাস্ট পজিশনের ওইটাই চিন্তা করছি, টাইম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সো আমি এই ই টু দি পাওয়ার মাইনাস গামা জেডটা হচ্ছে প্রপাগেশন ডিরেকশনে তার যে এক্সপোনেনশিয়াল চেঞ্জ সেইটা। তাহলে অ্যামপ্লিটিউডটার কি হবে? আমরা দেখেছি যে এক্স আর ওয়াই এ যেহেতু বাউন্ডারি আছে, সো আলটিমেটলি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর এগেইনস্টে বেসিক্যালি আমাদের একটা স্ট্যান্ডিং ওয়েভের মতন ফর্ম হবে। সো আমি যদি অ্যামপ্লিটিউডটা চিন্তা করি, একটা অ্যামপ্লিটিউড যেটা এক্স ওয়াই এর সাপেক্ষে চেঞ্জকে বোঝাচ্ছে, আরেকটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস বরাবর যে প্রপাগেশন হচ্ছে সেই প্রপাগেশন কনস্ট্যান্টটাকে বোঝাচ্ছে। কথা কি বোঝাতে পারলাম? আমরা সিএসটি তে ইনশাআল্লাহ ওয়েভগাইড সিমুলেট করব, এবং ওয়েভগাইড সিমুলেট করলে আমরা এক একটা প্লেনে ফিল্ড ডিস্ট্রিবিউশন দেখব, তখন আমাদের জন্য এই জিনিসটা আরো বেশি ট্যানজিবল হবে, আমরা মানে ভিজুয়ালাইজ করা আমাদের জন্য আরো বেশি ইজিয়ার হবে। আমি কি এখন বোঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে। সো এখন আমার এই প্রবাবল সলিউশনের থেকেই আমরা এই ইজেড এক্স ওয়াই এর কি অবস্থা হবে, এবং ওই সলিউশন থেকেই ফাইনালি আমরা ইজেড এর ভ্যালু বার করব, এবং প্রপাগেশনটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, নেক্সট রবিবার না আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওই জিনিসটা দেখব। ঠিক আছে? সো আমাদের ওয়েভগাইডের ইকুয়েশন মাত্র শুরু হয়েছে, এখনো আমরা আসল জায়গাতেই যাইনি। ম্যাম এখানের এই ডেরিভেশন গুলো কি জর্ডানের বইয়ে পাওয়া যাবে? এগুলো সব জর্ডানের বই পাওয়া যাবে। হ্যাঁ, মেটালিক ওয়েভগাইড পুরোই জর্ডানের বই পাওয়া যাবে।
ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ রবিবার 10টার সময় তোমাদের সাথে ক্লাস। ম্যাম একটা কথা ছিল ম্যাম, আমি শেখ সাইফুজ্জামান বলছি, 771 রোল। আমি হচ্ছে ম্যাম, আপনি যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছেন আমি তখন ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মেবি, জন্য আমি জানিও না যে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। 771। ইয়েস ম্যাম। 20 জন মাত্র স্টুডেন্টস, অসুবিধা নেই, পাওয়া যাবে। এখানে তো 901 আর 800 সামথিং দিয়ে রোল তোমার। পাইছি পাইছি পাইছি। আচ্ছা ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। শেষ করলাম।